আমাদের তো আর হেলিকপ্টার, টাকা পয়সা, এইখানে যদি অন্য কোন দলের কর্মী সভা হতো তাহলে বিরিয়ানির ডেক চড়তো, তারপরে মারামারি হতো, কে কটা প্যাকেট নিল, কে কটা ঘরে নিয়ে গেল। আসলে গোটা দেশে এবং গোটা বিশ্বে লুটের রাজত্ব চলছে, সবকিছু লুট হচ্ছে। এটা বিধানসভা নির্বাচন ডোমকলে, কিন্তু এটা শুধু মুর্শিদাবাদের, শুধু ডোমকলের ব্যাপার না, শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা পশ্চিমবঙ্গের ব্যাপার না। আমরা যখন আগে বলতাম লোকে বলতো এসব কথা কেন বলছেন, এখন দেখেছেন এই ইরানে আমেরিকা আর ইসরায়েল মিসাইল আর বোমা নিয়ে আক্রমণ করলো, অমনি আমাদের রান্নার গ্যাস ব্ল্যাক মার্কেট হতে শুরু করলো, কালোবাজারি হতে শুরু করলো, হলো না? অমিল হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কেন যুদ্ধের বিরুদ্ধে, বুঝতে পারছেন? আমরা লাল ঝান্ডা নিয়ে যখনই বলি যুদ্ধ নয় শান্তি চাই, তখন এই দক্ষিণপন্থী দালালরা বলে ও তো পাকিস্তানের দালাল, ও তো প্যালেস্টাইনের দালাল, ও তো ভিয়েতনামের দালাল, ও তো চীনের দালাল, বলে না? আসলে যুদ্ধ যখন হয় তখন এই মুনাফাখোরি, মজুদদারি, কালোবাজারি বেড়ে যায়। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলা সাক্ষী আছে, 40 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল এই বাংলায়। আমরা মন্বন্তর বলি, আকাল বলি। তার আগে বাংলা ভাষায় মুনাফাখোরি, মজুদদারি, কালোবাজারি এইসব শব্দ ছিল না সাহিত্যে, শিল্পে। সুকান্ত ভট্টাচার্যকে লিখতে হয়েছিল শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার। এটা যখন সুকান্ত ভট্টাচার্য বলছেন, তখন ব্রিটিশের রাজত্বে আমাদের এই বাংলায় খাদ্যমন্ত্রী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে যাকে বিজেপি মহান বানাচ্ছে, কিন্তু কোনোদিন দেখবেন বিজেপি কোনো কাগজে, কোনো পোস্টারে লিখবে না যে বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী। কারণ তিনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখনই আমাদের ডিকশনারিতে এইসব শব্দ ঢুকেছিল। তাহলে মোদীর সরকার থাকবে, বিজেপির সরকার থাকবে, আর কালোবাজারি হবে না, মুনাফাখোরি হবে না, এটা কখনো হতে পারে না। এজন্য আমরা কালোবাজারি, মুনাফাখোর, মজুদদারদের ভালো করে চিনি। যখন যুদ্ধ নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, এই মুহূর্তে আলু চাষিরা দাম পাচ্ছে না, কোচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত। বীজের দাম, সারের দাম, বিজলির দাম, ডিজেলের দাম, কীটনাশকের দাম, যে ফসল আপনি তৈরি করুন না কেন, আর বাজারে গেলে সেটা বিক্রি করতে গেলে খরচ উঠছে না। এজন্য লড়াইটা কি নিয়ে, যুদ্ধটা কি নিয়ে? যে ফসল তৈরি করতে হলে যত টাকা কৃষকের খরচ হয়, ফসলের দাম তার 1.5 গুণ দিতে হবে। এটা মোদিও দেবে না, এটা মমতাও দেবে না, এটা কৃষক সভা সবাইকে নিয়ে লড়াই করে এটা আদায় করতে হয়। আর ওরা চেয়েছে ভোটের সময় এই রুজি রুটি জিনিসের দাম, বেকারি, কল কারখানা, রাস্তাঘাট, বাঁধ, নদী, খাল, বিল, পানীয় জল, নিকাশি, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, হাসপাতালের অবস্থা, মেয়েদের নিরাপত্তা, দাঙ্গা হাঙ্গামা রোধ করা, এই সব কথা যাতে সামনে না আসে। এজন্য কেন্দ্রের এবং রাজ্যের দুই শাসক দল বিজেপি আর তৃণমূল গত 4 মাস ধরে কি করছে, ইলেকশন কমিশনকে দিয়ে বললো এসআইআর হবে, এসআইআর এর আবহাওয়া। আচ্ছা, ভোট কি এবার নতুন হচ্ছে? আর ভোট হলে তো ভোটার লিস্ট হয়, তাহলে ভোটার লিস্ট কি নতুন? তাহলে প্রথমে বললো ম্যাপিং, তারপরে বললো অ্যাডজুডিকেশন, হাজার হাজার লোককে বিডিও অফিসে, এসডি অফিসে ডেকে পাঠালো, বিএলও থেকে, এইআরও থেকে, ইআরও থেকে। কারা তারা? সরকারি অফিসাররা না? তাহলে যে অফিসাররা, সে পুলিশ অফিসার হোক আর সাধারণ প্রশাসনের অফিসার হোক, ব্লক অফিস থেকে নবান্ন পর্যন্ত, তারা বালি চোরদের সাথ দিতে পারে, তারা কয়লা পাচারকারীদের সাথ দিতে পারে, তারা ধর্ষকদের সাথ দিতে পারে, তারা তোলাবাজদেরকে হয়ে কাজ করতে পারে, কিন্তু একটা ঠিক মতো ভোটার লিস্ট করতে পারে না, একটা ঠিক মতো নাম লিখতে পারে না। তাহলে প্রশাসন ফেল করলো।
প্রশাসন এই কাজটা আগে করতো, এখন করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ এরা দলদাস হয়ে গেছে। এই একটা পুলিশ অফিসারকে ঘুরিয়ে ঘুরিয়ে এমএলএ করছেন, মন্ত্রী করছেন, ফেলে দিচ্ছেন, দল থেকে বার করে দিচ্ছেন, আবার ঢুকিয়ে নিচ্ছেন। তামান্না যখন খুন হলো পাশে কালীগঞ্জে, তখন তার মা বলল আমি খুনের বিচার চাই। আর প্রাক্তন পুলিশ অফিসার তৃণমূলের হয়ে টাকা নিয়ে গেলেন তামান্নার মাকে কিনতে। এর চেয়ে বেশি ঘৃণার কাজ হতে পারে? তাহলে ঘুষ দিয়ে যে শহীদের মাকে কিনতে চায়, মানুষ তার পক্ষে থাকবে। যারা খুন করলো তামান্নাকে, ভোটের গণনা চলছে তখনই বোমাবাজি। 10 বছর হয়নি সে মেয়েটা খুন হলো। আমরা কি খুনের বিচার চাইবো, না বিচারটাকে ধামাচাপা যারা দেবে তাদের পক্ষে থাকবো? খুনিদের পক্ষে থাকবো, না যে মেয়েটা খুন হলো, যে পরিবারটা অসহায় হলো, আমরা সেই পরিবারের কাছে? এটা তামান্না হতে পারে, এটা আনিস হতে পারে, এটা অভয়া হতে পারে, এটা জম্মুতে ওই বাচ্চা মেয়ে আসিফা হতে পারে, হাতরাসে হতে পারে, উন্নাওতে হতে পারে, ধর্ষক বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে। তৃণমূল কি করে, বিজেপি কি করে? বিলকিস বানু মনে আছে গুজরাটের দাঙ্গায় যে ধর্ষিতা হয়েছিল, তাকে মুক্ত করে বিজেপি মালা পরাচ্ছে। এখানে চিকেন প্যাটিস বিক্রি করেছে রেজাউলসে কলকাতার বুকে, তাকে আরএসএস পেটালো। মমতার পুলিশ কোনো কেস দিল না। সিপিআইএম এর আইনজীবী কোর্টে গেল, গিয়ে বললো এফআইআর করো। তাকে এক পাশে গ্রেপ্তার করলো, পরের দিন ছেড়ে দিল। আর শুভেন্দু, কে শুভেন্দু? আজকে বিজেপি নেতা। আর এই মুর্শিদাবাদের লোকেরা জানে গতকাল পর্যন্ত তৃণমূলের নেতা ছিল। সে গিয়ে মালা দিয়ে যেমন বিলকিস বানুকে বরণ করেছিল, সেরকম শেখ রেজাউলকে যারা মেরেছিল তাদেরকেও বরণ করে নিয়ে আসছে। তার মানে আইনের শাসন নেই, এই প্রশাসন ভেঙে পড়েছে। সে গুজরাটে হোক, সে দিল্লিতে হোক, সে উত্তরপ্রদেশে হোক, সে আসামে হোক, সে মণিপুরে হোক, সে ওড়িশায় হোক। আর এই জন্য দিনের পর দিন ভাষার নামে, ধর্মের নামে, কোথাও বুলডোজার নিয়ে, কোথাও পরিযায়ী শ্রমিকের উপর মব লিঞ্চিং করা হচ্ছে, কোথাও পেটানো হচ্ছে, কোথাও খুন হচ্ছে। তার মানে আইনের শাসন নেই। আমাদের আইন কি বলেছে? আইনের চোখে সবাই সমান, এটাই তো বলা হতো। তাহলে আমাদের সংবিধানে বলা হলো সবার ভোটের অধিকার আছে। আরএসএস ইলেকশন কমিশনকে দিয়ে বললো না, সবার ভোটের অধিকার নেই। এর আগে যখন ভোটার লিস্ট হয়েছে, যখন বামফ্রন্ট সরকার ছিল, তখনও তো ইলেকশন কমিশন ছিল, এমনকি সেশনের মতো ইলেকশন কমিশন ছিল। কোনোদিন কোন ইলেকশন কমিশনারের জ্ঞানেশ কুমারের মতো সাহস হয়েছিল যে 1.5 কোটি 2 কোটি লোককে বেনাগরিক করে দেবে আর ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে? তাহলে দিল্লির হোক, বিজেপির হোক, আরএসএস এর হোক, আর জ্ঞানেশ কুমারের হোক, এই সাহসটা এলো কি করে? যদি ব্লক থেকে নবান্ন পর্যন্ত চোর, চোট্টা, স্মাগলার, গরু পাচারকারী, কয়লা পাচারকারীরা যখন প্রশাসনে বসে যায়, তখন জ্ঞানেশ কুমারের মতো লোকেরাও এরকম ধমক দিয়ে কথা বলে আর সাহস দেখায়। গতবারে মনে নেই সিএনআরসির সময় এই ডোমকলে তো আমি এসেছিলাম, বিশাল সমাবেশ হয়েছিল, যুব ফেডারেশনের প্রকাশ্য সমাবেশ ছিল। আর তখন এই দিলীপ ঘোষ বলেছিল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করা হবে। বিজেপি তৃণমূল মিলে সিএ নিয়ে অনেক হইচই করলো, তারপরে ভোট হয়ে গেল, বিজেপি তৃণমূল আসন ভাগাভাগি করে নিল, তারপরে খেল খতম, পয়সা হাজাম। আবার এইবার ভোট এলো, বললো এসআইআর করতে হবে। কেন করতে হয়? যাতে আপনার এই যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আপনার যে রুটি রুজি সওয়াল, আপনার যে খেটে খাওয়া মানুষের যে দাবি, ক্ষেত মজুর, কৃষক, বেকার ছেলে মেয়েদের যে দাবি, এলাকার উন্নয়নের যে দাবি, রাস্তাঘাটের দাবি, স্কুল হাসপাতালের দাবি, সেই সব পেছনে চলে গেল। সামনে চলে আসলো, সবাই জিজ্ঞেস করছে কবে নামের তালিকা বেরোবে, কবে আমাদের নাম ঠিক মতো থাকবে কি থাকবে না। এটাকে বলে
বাংলা একটা প্রবাদ আছে, ভিক চাইনে কুকুর ঠেকাও, বলে না? বড় জমিদার জোরদারের বাড়িতে আগে বিক্রি কি আছে, ঝোলা নিয়ে থালা নিয়ে গেছে, সাওয়ালি বাবা ভিক্ষে চাইছে। এবার এত বড় বড় ডাল কুত্তা পুষে রেখেছে, সেই কুত্তার কুকুরের বেলটা খুলে দিল, বকলেসটা খুলে দিল, সে তো ঘাও ঘাও করে হাউ মাউ করে পড়লো। তাহলে সে ভিকিরি কি অবস্থা হয়? সে পড়ি মরি করে ছুট দেবে, তার থালাটা ওদিকে পড়ে যাবে, তার ঝোলাটা এদিকে পড়ে যাবে। তখন সে বলবে, ভাই আমার ভিক চাইনে, তুই কুকুরটাকে ঠেকা। তাহলে আজকে মোদী মমতার সরকার এই জ্ঞানেশ কুমারকে বকলস খুলে দিয়ে ছেড়ে দিয়েছে, আর তারা হাউমাউ করে ভোটার লিস্ট থেকে সব লোকের নাম উড়িয়ে দিচ্ছে। লোকে বলছে আমার ছেলের কাজের দরকার নেই, কলকারখানার দরকার নেই, রাস্তাঘাটের দরকার নেই, নালা নর্দমার দরকার নেই, আর্সেনিক মুক্ত পানীয় জলের দরকার নেই, আমাকে শুধু ভোটের লিস্টে আমার নামটা তুলে দাও। সেই নভেম্বর মাস থেকে চলছে। আর আমরা এখনো বলছি, আগামীকাল, আগামী পরশুদিন গোটা রাজ্য জুড়ে যতক্ষণ না সঠিক ভোটার তালিকা তৈরি হচ্ছে, জ্ঞানেশ কুমার সঠিকভাবে ভোট করতে পারবে না। যে ইলেকশন কমিশন ধর্ম নিরপেক্ষ ভাবে, গণতান্ত্রিক ভাবে, স্বচ্ছভাবে এবং নির্ভুল ভাবে একটা ভোটার তালিকা তৈরি করতে পারে না, সে কি করে ভোট ঠিক মতো করবে বলে আশা করা যায়? আমরা তো পঞ্চায়েত নির্বাচন দেখেছি, পুরসভা নির্বাচন দেখেছি, রাজ্য নির্বাচন কমিশন দেখেছি। ভোটের বুথ থেকে ভোটের গণনা পর্যন্ত কিরম লুট হয় ভোট। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যখন থেকে এসছে, একটা স্কুলের নির্বাচন, একটা মাদ্রাসার নির্বাচন, পঞ্চায়েতের নির্বাচন, পুরসভা নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন, একটা ক্রীড়া সংগঠনের নির্বাচন, সমবায় নির্বাচন, দেখেন কিরকম গণতন্ত্রের ভোট লুট হয়। বিজেপি দেখলো, এই যে মমতা বলে, তৃণমূলের নেতারা বলে নমিনেশন জমা দিতে দেবো না, সবাইকে একসঙ্গে গিয়ে, মনে আছে, ঝাঁটা লাঠি নিয়ে যেতে হয় নমিনেশন জমা দেওয়ার জন্য। তারপরে বলে উইথড্র করাতে হবে, পুলিশকে দিয়ে ভয় দেখায়, পোলিং এজেন্ট দিতে দেবে না। বুথের মধ্যে বলে চটের আড়ালে কে কাকে ভোট দিচ্ছে সব দেখছি মেম্বাররা, বলে না? আসলে এটা গণতন্ত্রকে হত্যা করা। তাহলে বিজেপি দেখলো এই এত লোককে বন্দুক, পিস্তল, গুলি, গোলা দিয়ে, সিভিক দিয়ে, পুলিশ দিয়ে, অফিসার দিয়ে ভোট লুট করার থেকে ভালো হচ্ছে ভোটার লিস্টটাই একবারে লুট করে নি। তাহলে তৃণমূল যেটা খুচরো ব্যবসা করছে, বিজেপি সেটা পাইকারি ব্যবসা করছে। বলে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি। একেবারে বিধানসভা দেখে, বুথ দেখে, চেহারা দেখে, নাম দেখে, ধর্ম দেখে, ভাষা দেখে ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে দাও। কেন সাহস হলো? কি করে সাহস হলো? সাহস হলো কারণ এই মমতা ব্যানার্জি যখন বাজপেয়ী আদবানির সময় কেন্দ্রের মন্ত্রিসভায় ছিলেন, তখন নাগরিকতা আইন পাল্টানো হলো। আগে ছিল জন্মসূত্রে নাগরিক আমরা, আর তারপরে ওরা বাজপেয়ী সরকার, মমতা সরকার আইন পাল্টে নাগরিকতার বলল শুধু জন্ম দিলে হবে না, তোমার বাপ ঠাকুরদা কোথায় জন্মেছে সেটাও ঠিক করতে হবে, প্রজিনি। এই জন্য ইলেকশন কমিশন এখন বলছে 2002 এসআইআর হয়েছে, তখন কিন্তু এসব চাইনি। 2003 বাজপেয়ী, আদবানি, মমতা আইন পাল্টালেন নাগরিকতার, এখন বলছে এই এসআইআর এ তোমাকে আগের বাপ ঠাকুরদার সব হিসেব দিতে হবে। এনআরসি করার নাম পেছনের দরজা দিয়ে, এটা বুঝতে হবে। আর তাতে যদি না বোঝেন, আপনারা ওই ভিডিওটা দেখেছেন, মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে বাংলার ওই 2002 এর তালিকা প্রকাশের পরে 2005-এ স্পিকারের মুখে ছুঁড়ে ফেলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন এটার মধ্যে বাংলাদেশি ভোটার আছে। কার কথা? আরএসএস এর কথা। আরএসএস 4 দশক ধরে বলে গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর তারপরে মতুয়াদেরকে, উদ্বাস্তুদেরকে বলেছে হিন্দু হলে তোমাদের নাগরিকতা দেখে দেবো, আর মুসলমান হলে তোমাদের অনুপ্রবেশকারী বলে বার করে দেবো। রোহিঙ্গিয়া, জেহাদি এসব বলে না? এই শুভেন্দু বলে না? এ তো তৃণমূলের ঘরে লালিত পালিত হয়েছে। এখন আরএসএস কথা বলছে। মমতা এরকম 2005 সালে
আরএসএস এর কথা বলেছিলেন, আজকে হেমন্ত বিশ্ব শর্মা আসামে যে কথা বলছে, ও তো কংগ্রেসের নেতা ছিল, এখন বিজেপির ঘরে গিয়ে বিজেপি আরএসএস এর কথা বলছে। তাহলে এইবারের এসআইআর কেন হলো? আমরা প্রথম দিন থেকে বলেছি কোন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, বাদ দিতে দেব না। আগামী পরশু আমরা সব ইআরও অফিসে, সব এইআরও অফিসে, আরও অফিসে আমাদের বিক্ষোভ হবে। সেখানে সবাই মিলে যার ভোটার তালিকায় নাম আছে আর যার নেই তারা এক কাজটা হবে। কারণ বিজেপি তৃণমূল চেয়েছিল এইভাবে বেছে বেছে বাদ দিলে একটু হিন্দু মুসলমান, একটু পূব বাংলা থেকে কে এসছে আর পশ্চিম বাংলার কারা আছে, কে ভাটিয়া, কে ঘটি, কে বাঙাল, কে উদ্বাস্তু, কে হিন্দু, কে মুসলমান, এইভাবে একটা বিভাজন হবে। কিন্তু বামপন্থী মানে হচ্ছে, আমরা বললাম সবাই মিলে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ভাবে লড়াই আদায় করতে হবে, সংবিধানের অধিকার সাংবিধানিক ভাবে লড়াই করতে হবে। না ওরা দেখলেন না যেমন শামশেরগঞ্জ হয়েছিল গত পরশুদিন, রঘুনাথগঞ্জে, এই মুর্শিদাবাদে রামনবমীর নাম করে আরএসএস বিজেপি পরিকল্পিতভাবে দাঙ্গা লাগাতে চেয়েছিল, বেছে বেছে দোকান লুট করেছে, আগুন লাগিয়েছে। একেবারে ওয়াকি টকি নিয়ে আরএসএস বিজেপির নেতা বলছে কোথায় কোনটা পোড়াতে হবে, কোনটা লুট করতে হবে। আর মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার, পুলিশ নিশ্চুপ। যেমন শামশেরগঞ্জের সময় নিশ্চুপ ছিল, যখন এজাজ আহমেদ মারা গেছে, যখন হরগোবিন্দ দাস মারা গেছে, যখন চন্দন দাস মারা গেছে। আর এখন মমতা ব্যানার্জি বলছে আমার তো এখন ভোটের সময়, এগুলো দেখার সময় নয়। এই বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এ রাজ্যে কেউ দাঙ্গা করতে আসলে তার মাথা গুড়িয়ে দেওয়া হবে। এই রাজ্যে জ্যোতি বসু বলেছিলেন যে মিলিটারি নামিয়ে দেব, যে দাঙ্গা করতে আসে গুলি করে দাঙ্গাবাজকে শেষ করে দেওয়া হবে, কিন্তু কারুর দোকান ঘর বাড়ি লুট করতে দেওয়া হবে না। আর এই রাজ্যেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। আরএসএস বিজেপির এত শক্তি ছিল? তাহলে যে তৃণমূল বলে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল দরকার, আরে বিজেপি তো এলো তৃণমূল এলো বলে। মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপিকে নিয়ে আসবো, সিপিএম কে শেষ করব। সিপিএম এর লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না, এটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা ঝান্ডা না। অনেক শহীদ তার বুকের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আজকে আমরা বলছি শুধু সিপিএম না, সমস্ত বামপন্থীকে এক কাট্টা হতে হবে। কারণ এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে, সাম্প্রদায়িকতার মোকাবিলা করতে হবে, বিজেপিকে তাড়াতে হবে। তৃণমূল তা পারে না। আর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আচ্ছা করে বুঝে নিতে হবে। অনেকে বলেছিল আপনাদের দিয়ে হবে না, নবান্নকে শায়েস্তা করবে 56, কিন্তু এখন বোঝা গেল 56 ইঞ্চির কর্ম নয়। যারা চুরি করলো, যারা খুন করলো, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করলো, যারা তোলাবাজি করলো, যারা 100 দিনের কাজের টাকা মেরে দিল, যারা আবাস যোজনার টাকা মেরে দিল, ঝড়ের টাকা মেরে দিল, বন্যার টাকা মেরে দিল, তাদের কোনো বিচার হচ্ছে না। যে মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা বেরোলো, মেশিন ডেকে টাকা গুনতে হলো, যে মন্ত্রীর খাটের তলা থেকে টাকা বেরোলো, রেশন মন্ত্রী জেল খেটে এলো, তারা বিচারাধীন না। আর আমি আপনি সাধারণ ভোটার, আমরা বিচারাধীন হয়ে গেলাম। যারা অপরাধ করেছে তাদের কোনো বিচার নেই, অভয়ার বিচার নেই। আর আমরা আপনারা যারা ভোটার, তাদের নামের বানান কি হয়েছে? খাতুনের বানান KHATUN না TOON, তাই তো? তাতেই হচ্ছে বলছে বিচারাধীন করে দিলাম। উল্টি নগরী চৌপট রাজ। আসলে দক্ষিণ পন্থা যখন উত্থান হয় তখন এই রকমই ফাঁসিবাদী শক্তি তারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। ভোটের অধিকার কাটছে কারণ আপনার জমির অধিকার, আপনার ফসলের অধিকার, আপনার কাজের অধিকার, আপনার স্কুল শিক্ষার অধিকার, আপনার স্বাস্থ্যের অধিকার, আপনার রাস্তা ঘাট পরিবহনের অধিকার, আপনার বিদ্যুৎ জ্বালানির অধিকার সব কেড়ে নিতে চাইছে। এই জন্য আসল জায়গা ধরে টান দিয়েছে। এজন্য আমরা যদি আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার আমাদের কেড়ে নিতে হবে। সেটা লাল ঝান্ডা বলে বলে এরা বিজেপি তৃণমূল সব এক কাট্টা হয়ে বলেছিল লাল হাটাও
দেশ বাঁচাও। লাল উঠেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই আজকে দেশকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে আরো একটু মজবুত করতে হবে। আজকের বিজেপির নেতা শুভেন্দু যখন মমতার মন্ত্রী ছিল তখন মনে আছে ডামাটের পঞ্চায়েত করেছিল না? হ্যাঁ, এই হুমায়ুন কবিরের মতো পুলিশ অফিসারদের ব্যবহার করেছিল না? তাহলে এরা ন্যায় দেবে? ন্যায়ের লড়াই মানুষকে লড়তে হয়, একসঙ্গে লড়তে হয়। আজকে দেখুন ইরানের উপরে যখন মিসাইল ফেলছে, আমেরিকা, স্পেন, ইটালি, লন্ডন, গোটা বিশ্বের মানুষ রাস্তায় নেমেছে। ইরাকের যুদ্ধের সময় যে আমেরিকার সঙ্গে ইংল্যান্ড গিয়েছিল আজকে যেতে পারেনি, কারণ প্রত্যেক সপ্তাহে লাখ লাখ মানুষ ইংল্যান্ডের রাস্তায় নেমেছে। সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই সরকারকে বাধ্য করতে হবে। আজকে আমাদের দেশের সরকার প্যালেস্টাইনে যখন গণহত্যা হয়, ইসরায়েলে যখন স্কুলের শিশুদের মেরে দেয়, মোদির মুখ থেকে কথা বেরোয় না। আচ্ছা মোদি না হয় বুঝলাম, আমি এখানে যদি তৃণমূলের পাশেই তো অফিস আছে, আমি তৃণমূলের নেতাদের বলি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কখনো সাহস করে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে একটা কথা বলতে পারবে? বলতে পারে না। এটাই হচ্ছে দক্ষিণ পন্থা। সে ট্রাম্প হোক, সে মোদি হোক, সে মমতা হোক, যারা ক্ষমতাকে কুক্ষিগত করে, মানুষকে ভাগ করে, মানুষের অধিকার কেড়ে নেয়, যারা লুটের রাজত্ব তৈরি করে, আসলে তারা এক, শুধু আলাদা আলাদা পোশাক পরে থাকে। কেউ স্যুট পরে থাকে, কেউ ধুতি পাঞ্জাবি পরে থাকে, কেউ শাড়ি পরে থাকে। আমরা বলি দিল কো দেখো চেহারা না দেখো, এক চেহারে পে কই চেহারে ছুপা লেতে হ্যাঁ লোক। তারা মুখোশ পরে রাজনীতি করে। আজকে সময় এসছে সেই মুখোশকে ছিঁড়ে ফেলার। বুথে বুথে দাঁড়িয়ে যে সংগঠন তৈরি করতে হবে, সেখানে পরিষ্কার বুঝতে হবে যে সরকার পাল্টানোর জন্য, এই পশ্চিমবঙ্গে লাল ঝান্ডাকে সরানোর জন্য, মনে আছে হিলারি ক্লিন্টন কিরম চলে এসেছিলেন মমতাকে অভিনন্দন জানাতে? আচ্ছা কোন রাজ্যে মুখ্যমন্ত্রী পাল্টালে আমেরিকা থেকে সেক্রেটারি অফ স্টেট আসে? পশ্চিমবঙ্গে কেন এসেছিল? কারণ ওরা আর বাম জমানাকে শেষ করতে চেয়েছিল। তাই যদি বাম জমানাকে ফিরিয়ে আনতে হয়, এটা শুধু দু চারটে ছিচকে তৃণমূলের চোর না, গোটা বিশ্বকে যারা লুট করছে তাদের বিরুদ্ধে লড়াই, সেই রকম প্রস্তুতি আমাদের নিতে হবে। যারা বলে না ওদের সরকার আছে, ওদের হেলিকপ্টার আছে, ওদের প্লেন আছে, আরে লড়াইটা সেটা দেখে হয় না। এই ইরানে ট্রাম্প মনে করেছিল 4টে B-2 বম্বার পাঠিয়ে দিয়ে আর রণতরী পাঠিয়ে দিয়ে ইরানকে শায়েস্তা করে দেবে, কিন্তু লড়াই সব সময় শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না। যদি ট্রাম্পের অস্ত্র আর নেতানিয়াহুর অস্ত্র ইরানে গিয়ে মুখ থুবড়ে পড়তে পারে, তাহলে মোদি মমতারও কোনো অস্ত্র এইবারের নির্বাচনে কাজ করবে না। যদি মানুষ এক কাট্টা থাকে, যদি মতাদর্শে